ব্লাড ফিজিওলজি, আমাদের ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমি চ্যাপ্টারের এই সাবজেক্টের একটা চ্যাপ্টার আছে ব্লাড ফিজিওলজি। তো সেটা নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল। তো এর আগের ক্লাসে আমরা দেখছিলাম যে ব্লাডের বেশ কিছু নেয় ফ্যাক্টর নেই, এর মধ্যে প্লাটেলেটের ফাংশন ছিল, এরপরে ব্লাড গ্রুপিংয়ের একটা ব্যাপার ছিল, এরপরে আমাদের আরএস পজিটিভ আরএস নেগেটিভের সাথে যদি হয় কনজুগেশন হয়, সেখানে বেবিটা কোনটাতে সমস্যা হবে বা কোনটাতে কোনো প্রবলেম তৈরি করবে না, এই ধরনের জিনিসগুলো আমাদের লাস্ট ক্লাসে হয়ে গেছে। তো আজকে আমাদের যেটা পড়ানো, আমাদের যে টপিক্সটা আজকে শুরু হচ্ছে, আসলে এটা ব্লাডের সেকেন্ড পার্ট। এতক্ষণ আমরা নর্মাল ব্লাডের সব জিনিসপত্র দেখলাম, যে ব্লাডের সাধারণত প্যাথোফিজিওলজি যেটা, সেইগুলো জিনিসগুলো দেখলাম। তো এখন আজকে আমাদের দেখতে হবে যেটা, সেটা হচ্ছে ব্লাডের ক্ষেত্রে কী কী ধরনের ডিজিজ হইতে পারে। ওকে, তো একটা মানুষের ব্লাডে কোন কোন ধরনের ডিজিজ হতে পারে এবং সেগুলোর প্রিভেনশন বা আসলে আদৌ প্রিভেনশন সম্ভব কিনা, এই জিনিসগুলো সম্পর্কে আমরা এখন কিছু জানবো। তো বেশ কিছু কমন ডিজিজ সম্পর্কে আমাদের এখন আলোচনা হবে আর কি, ঠিক আছে? তো একদিনে সব হবে না, ধীরে ধীরে সব হতে থাকবে। ওকে, তো আমরা শুরু করি। ডিজিজেস অফ দ্য ব্লাড, তো রক্তের রোগসমূহ। ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, এখানে একটা কথা বলছে ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। ডিসেমিনেটেড মানে হচ্ছে কি, যখন এটা আসলে আমাদের অস্বাভাবিক আর কি, যেটা আমাদের দরকার নাই, সেই ধরনের কোয়াগুলেশনটা ইন্ট্রাভাস্কুলার। দুইটা ওয়ার্ড আছে, ইন্ট্রা এবং ইন্টার, ঠিক আছে? তো যাদের বাড়ি সাধারণত একটু দূরে এবং মোটামুটি তারা ট্রেনে চলাচল করে, তারা দেখবা ট্রেনের বিভিন্ন নাম আছে। হ্যাঁ, তো নামের চেয়ে বলতে গেলে ভালো যে বিভিন্ন টাইপ আছে। হ্যাঁ, টাইপগুলোর মধ্যে একটা টাইপ হচ্ছে আন্তঃনগর ট্রেন, বা যেটাকে ইংরেজিতে বেশি প্রচলিত ইন্টারসিটি, একটা একটা হচ্ছে মেল ট্রেন, ঠিক আছে? ইন্টারসিটি আছে, মেল আছে, লোকাল আছে। তো ইন্টারসিটি নিয়ে আমরা কথা বলবো। তো ইন্টারসিটি মানে হচ্ছে যে আন্তঃনগর, অর্থাৎ ইন্টারসিটি হচ্ছে এক সিটির থেকে আরেকটা সিটিতে সে যাবে, এটা হচ্ছে ইন্টারসিটি, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবে, এটা হচ্ছে ইন্টার। আর ইন্ট্রা কোনটাকে বলবো, যখন একই সিটির মধ্যে বা একই জায়গার মধ্যে থাকবে, তখন সেটা এখন বলবো ইন্ট্রা। তো এখানে যে ব্যাপারটা আসতেছে ইন্ট্রাভাস্কুলার, অর্থাৎ ব্লাড ভেসেলের মধ্যে, ব্লাড ভেসেলের ভিতরে যে কোয়াগুলেশনটা হবে সেটাকে আমরা বলতেছি ইন্ট্রাভাস্কুলার। ওকে, তো ইন্ট্রাভাস্কুলারটা কী জন্য আমাদের কাজে লাগতেছে, বা এটা আমাদের ডিজিজ কেন? কারণ সাধারণত আমাদের ব্লাডটা ইসের মধ্যে, বা কী বলে ওটাকে, আমাদের ভেসেলের মধ্যে ক্লট করার কথা না, বা কোয়াগুলেশন করার কথা না, তাই না? আমরা আগেই পড়ছি যে বডির মধ্যে হেপারিন থাকে, যার কারণে ব্লাডটা ভিতরে কোয়াগুলেট করে না। কিন্তু যখন এই সমস্যা হয় বা ডিজিজ তৈরি হয়, তখন সেক্ষেত্রে এই কোয়াগুলেশনটা হয়ে যায়। এটাকে আমরা বলতেছি ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, অর্থাৎ ব্লাড ভেসেলের মাঝখানে ব্লাডটা কোয়াগুলেট করবে বা জমাট বেঁধে যাবে। Disseminated intravascular coagulation, that is short formed in DIC, also called conjunctive coagulopathy, ঠিক আছে? কনজাম্পটিভ মানে হচ্ছে কোনো কিছু কনজাম্প করা বা কোনো কিছু একত্রিত করা, অ্যান্ড কোয়াগুলোপ্যাথি অর্থাৎ হচ্ছে কোয়াগুলেশন করার যে প্রবণতা, সেটাকে বলতেছি কোয়াগুলোপ্যাথি, is a pathological process in the body where the blood starts to coagulate throughout the whole body, ঠিক আছে? তো এখানে হোল বডির কথা বলতেছে কেন, যে পুরো বডিতেই তখন ধীরে ধীরে কোয়াগুলেশন করাটা শুরু করবে, অর্থাৎ ব্লাড ভেসেলের যে কোনো একটা জায়গা থেকে শুরু হবে এবং সেখান থেকে ধীরে ধীরে পুরো বডিতে এই ধরনের কোয়াগুলেশনটা তৈরি হইতে পারে, ঠিক আছে? তো এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে আমাদের কী কী সমস্যা হতে পারে? সেক্ষেত্রে আমাদের ব্লাডটা ঠিকমতো ফ্লো করবে না। দ্বিতীয়ত, কোথাও যদি জমাট বেঁধে যায়, বিশেষ করে ন্যারো যে ব্লাড ভেসেলগুলো আছে ব্রেনে বলো বা স্পাইনাল কর্ডের মধ্যে, তো সেক্ষেত্রে তোমার ব্লাড সার্কুলেশন না হলে তখন সেই জায়গার কোষগুলো মারা যেতে পারে, ঠিক আছে? ডিঅক্সিজেনেটেড হয়ে মারা যেতে পারে। তো এক্ষেত্রে আমাদের ব্লাড থিনার হিসেবে কিছু দেওয়া হয়, ড্রাগ দেওয়া হয়, ওয়ারফারিন আছে, হেপারিন আছে, এগুলো তখন দেওয়া হয়। ওকে, এরপরে দেখো আরেকটা ডিজিজের নাম আসছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া ওয়ার্ডটা তোমরা অনেক আগেতেই পরিচিত, বিশেষ করে যখন তোমরা ইন্টারে ওই পড়ে আসছো আর কি, সেক্স লিঙ্কড ডিসঅর্ডারের মধ্যে দেখে আসছো যে হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলো ছিল কিন্তু সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, বিশেষ করে এক্স ক্রোমোজোম লিঙ্কড ডিসঅর্ডার, তার মধ্যে ছিল হিমোফিলিয়া। তার মানে যেহেতু এটা জেনেটিক ডিজিজ, সেটার কিন্তু কোনো ওষুধ নাই। ওকে, হিমোফিলিয়া ইজ অ্যান অফুল ডিজিজ where there is low or no blood protein causing an inability to produce blood clots.
তো হিমোফিলিয়া থেকে হচ্ছে কি যে আমাদের ব্লাড জমাট বাঁধার জন্য বা ব্লাড ক্লট করার জন্য যে ধরনের প্রোটিন দরকার সেই ধরনের প্রোটিন খুব কম থাকে বা থাকেই না, এই জন্য এরা জমাট বাঁধতে পারে না। অর্থাৎ যদি কোথাও কেটে যায় তাহলে ব্লাডটা অনবরত বের হতেই থাকবে, ঠিক আছে। There are two types of hemophilia. Number A, which is deficiency in factor 8, and B, that is also called Christmas disease, a deficiency on factor 9. ঠিক আছে। তো আমাদের হিমোফিলিয়া যেটা সেটা দুই ধরনের বলা হচ্ছে, কারণ আমরা কিছুক্ষণ পরে দেখব ব্লাড ক্লটিং এর জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরগুলোর মধ্যে 8 নম্বর ফ্যাক্টর যদি অনুপস্থিত থাকে তখন তাকে আমরা বলবো হিমোফিলিয়া এ, আর যদি 9 নম্বর ফ্যাক্টর অনুপস্থিত থাকে তখন সেটাকে আমরা বলবো হিমোফিলিয়া বি, এটাকে আরেকটা নাম হচ্ছে ক্রিসমাস ডিজিজ, ঠিক আছে। Because people with hemophilia don't have the ability to make blood clots, even a little cut may kill them. এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে যেহেতু এখানে মানে ব্লাডটা ক্লট করতে পারতেছে না, এজন্য সামান্য একটু যদি কেটে যায় তাহলে কিন্তু সে মারা যেতে পারে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে। ওকে। অ্যানিমিয়া, অ্যানিমিয়া শর্ট ফর্ম দেখো AM বড় হাতের ই, অ্যানিমিয়া, আর অ্যানিমিয়া BRE। আচ্ছা, এখানে বলা হয় দুইটাই আর কি, যে তোমার অ্যানিমিয়া বানান শুধু MIA লিখলেও হয়, আবার যদি অ্যানিমিয়া দেখো যে ANAE, অর্থাৎ একটা এক্সট্রা এ লাগাইছে, তো ব্রিটিশ অ্যাকসেন্টে তো সেটাও হয় আর কি। ওকে। অ্যানিমিয়া মিন্স উইদাউট ব্লাড। অ্যানিমিয়া অর্থাৎ মিয়া শব্দটা হচ্ছে ব্লাড রিলেটেড কিছু, আর অ্যানিমিয়া অর্থাৎ উইদাউট ব্লাড, অর্থাৎ সেখানে ব্লাডের প্রেজেন্স নাই, অ্যাবসেন্ট অফ ব্লাড। এই অ্যানিমিয়া থাকলে তখন কি হয়, রেফার্স টু এ ডেফিসিয়েন্সি অফ রেড ব্লাড সেলস অ্যান্ড অর আর হিমোগ্লোবিন। তো এখানে একটা ডেফিসিয়েন্সি ঘটবে, যেখানে কী ধরনের ঘটনা ঘটবে, যে রেড ব্লাড সেল থাকবে না অথবা খুব কম থাকবে, অথবা হিমোগ্লোবিন কম থাকবে। সেই কারণে এই ব্লাড সেলটা কমে যাবে, এই জন্য মনে হবে রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতায় ভুগতেছে। পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়াটা কি, যে যখন অতিরিক্ত পরিমাণে তোমার কি হবে, যে তোমার ইরেথ্রোসাইট যেটা সেটা বেড়ে যাবে, তখন সেটাকে আমরা বলতেছি পলিসাইথেমিয়া। দেখো কথা লেখা আছে, পলিসাইথেমিয়া ইজ এ কন্ডিশন ইন হুইচ দেয়ার ইজ এ নিড ইনক্রিজ ইন দ্য টোটাল সার্কুলেটিং এরিথ্রোসাইট রেড ব্লাড সেল মাস অফ দ্য বডি। অর্থাৎ যখন পুরো বডিতে সার্কুলেটিং ব্লাডের মধ্যে আরবিসির পরিমাণটা বেড়ে যাবে তখন আমরা সেটাকে বলবো পলিসাইথেমিয়া। ওকে। আচ্ছা, এরপরে দেখো লিউকেমিয়া। লিউকেমিয়াতে কী ধরনের ঘটনা ঘটবে? লিউকেমিয়া ইজ এ ক্যান্সার অফ দ্য ব্লাড অর বোন ম্যারো ক্যারেক্টারাইজড বাই অ্যাবনর্মাল, এখানে দেখো না কোয়ালিফিকেশন অফ ব্লাড সেলস। এখানে লিউকেমিয়াতে হবে কি, যে তোমার ব্লাড সেলের একটা ডিসরাপশন হবে আর কি, বুঝছো, অনেক কম পরিমাণ ব্লাড সেল তৈরি হবে। সেক্ষেত্রে তোমার মানে যেহেতু ক্যান্সার, সেক্ষেত্রে মানে একটা আনন্যাচারাল, যেটাকে বলা হয় অস্বাভাবিক কোষ বৃদ্ধি ঘটবে ব্লাড সেলগুলোর, যার কারণে লিউকেমিয়া বা ক্যান্সারটা দেখা দিবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপরে একটা কথা আসছে যে হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিসটা তোমাদের আগেও বলছিলাম, যে হিমো মানে হচ্ছে যে এখানে ব্লাড রিলেটেড কিছু, আর স্ট্যাসিস মানে কোনো কিছুকে স্ট্যাবল রাখা বা কোনো কিছুকে নির্দিষ্ট পরিমাণের মধ্যে, মাত্রার মধ্যে রাখা। তো এখানে আমাদের হিমোস্ট্যাসিসটা বলতে বোঝাচ্ছে কি, যে মেকানিজমের মাধ্যমে বা যে প্রসেসের মাধ্যমে তোমার ব্লাডের পরিমাণটাকে কি করা হয়, মোটামুটি একটা লেভেলে রাখা হয়, মানে অ্যাভারেজ একটা উইন্ডোর মধ্যে রাখা হয়, তখন সেটাকে আমরা বলতেছি হিমোস্ট্যাসিস। তো এটা কি বলছে দেখো, হিমোস্ট্যাসিস ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যারেস্ট অর স্টপেজ অফ ব্লিডিং, ঠিক আছে। হিমোস্ট্যাসিস হচ্ছে যে তোমার একটা যখন কোনো কারণে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়, বা মানে ব্লিডিংটাকে বন্ধ করার যে প্রসেসটা, তখন সেটাকে আমরা বলতেছি হিমোস্ট্যাসিস, অর্থাৎ তোমার ব্লাডটা যেন বের হইতে না পারে, এই প্রসেসটাকে বলতেছি হিমোস্ট্যাসিস। তো হিমোস্ট্যাসিসের বেশ কয়েকটা ফেজ আছে বা পর্যায় আছে। হোয়েন এ ব্লাড ভেসেল ইজ ইনজিউরড, দ্য ইনজুরি ইনিশিয়েটস এ সিরিজ অফ রিয়াকশনস রেজাল্টিং ইন হিমোস্ট্যাসিস। তো যখন কোনো একটা ব্লাড ভেসেল আক্রান্ত হয় বা ইনজিউরড হয়, তখন সে বেশ কিছু রিয়াকশনের ইনিশিয়েশন করে, অর্থাৎ রিয়াকশন যখন শুরু হয়ে যাবে তখন সে কী করবে, এই রিয়াকশনগুলোর কারণে ব্লাড ভেসেলটা বন্ধ হতে থাকবে এবং কী করবে, হিমোস্ট্যাসিস ঘটাবে, অর্থাৎ ব্লাডটা যেন মানে বের হতে না পারে, অর্থাৎ ব্লাড ভেসেলটা ক্লট করতে পারে, অর্থাৎ আটকা দিতে পারে। ইট অকার্স ইন 3 স্টেজেস, 3টি স্টেজ এটা ঘটতে পারে। নাম্বার 1, ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোকনস্ট্রিকশন আগেই বলছিলাম একবার, যে যখন ব্লাড ভেসেলটাকে সংকুচিত করা হবে, ঠিক আছে। সংকুচিত হলে হবে কি, যে তোমার খুব বেশি ব্লাড আর ওখান দিয়ে আসতে পারবে না, অর্থাৎ ব্লাড ভেসেলকে সংকুচিত করা হবে, ভ্যাসোকনস্ট্রিকশন। এরপর আছে প্লাটিলেট প্লাগ ফরমেশন,
অর্থাৎ প্লাটিলেটকে মানে প্রাথমিকভাবে একটা বাধা সৃষ্টি করবে যাতে ব্লাডগুলো বের হতে না পারে ওই ব্লাড ভেসেল যে লিক হয়ে গেছে ওখান দিয়ে। এরপর 3 নম্বর কোয়াগুলেশন অফ ব্লাড, অর্থাৎ এখানে এসে তোমার ব্লাডটা যেন জমাট বাঁধতে পারে, সেক্ষেত্রে আমরা বলতেছি কোয়াগুলেশন অফ ব্লাড। ওকে, এখন দেখো আমরা 3টে স্টেপ ধীরে স্টেপ বাই স্টেপ শুরু করি। নাম্বার 1 কি বলছিলাম, ভ্যাসোকনস্ট্রিকশন। সেই জিনিসটা কি, ইমিডিয়েটলি আফটার ইনজুরি দ্য ব্লাড ভেসেল কনস্ট্রিক্টস অ্যান্ড ডিক্রিজেস দ্য লস অফ ব্লাড ফ্রম ড্যামেজড পোর্শন। ঠিক আছে, তো যখন কোনো একটা ইনজুরি হবে তখন সাথে সাথে বডিটা কি করবে, সে তার যে ব্লাড ভেসেলটা আছে যেখানে সে কেটে গেছে বা ভেঙে গেছে, তো সেই জায়গাটা সে কনস্ট্রিক্ট করবে বা সংকুচিত করে ফেলবে এবং ব্লাড লসটাকে সে মানে সাথে সাথে কমায় ফেলার চেষ্টা করবে। ইউজুয়ালি আর্টেরিওলস অ্যান্ড স্মল আর্টারিজ কনস্ট্রিক্ট, অর্থাৎ সাধারণত ছোট ছোট যে ইগুলো আছে, ধমনী আছে বা এই ধমনীর শেষ প্রান্তগুলো আছে, সেইগুলো সাধারণত তারা কি কনস্ট্রিক্ট করবে বা সংকুচিত হবে। ভ্যাসোকনস্ট্রিকশন ইজ পিওরলি এ লোকাল ফেনোমেনন, অর্থাৎ ভ্যাসোকনস্ট্রিকশনটা পুরোপুরি একটা লোকাল একটা জায়গা, অর্থাৎ তোমার যে জায়গাতে কাটছে বা যে জায়গাতে ইনজুরি হয়েছে শুধুমাত্র সেই জায়গাতে ভ্যাসোকনস্ট্রিকশন হবে। পুরো বডি আনইনফেক্টেড থাকবে, অর্থাৎ পুরো বডিতে কোনো ধরনের পরিবর্তন হবে না বা কোনো ধরনের ভ্যাসোকনস্ট্রিকশন হবে না, শুধুমাত্র যে জায়গাতে ইনজিউর্ড হয়েছে ঠিক সেই জায়গাতেই এইটা হবে আর কি, ভ্যাসোকনস্ট্রিকশনটা হবে। When the blood vessels are cut, the endothelium is damaged and the collagen is exposed. এখানে কি বলতেছে মেকানিজমটা, যে যখন ব্লাড ভেসেলটা কেটে যাবে তো সাথে সাথে কি এন্ডোথেলিয়ামটা মানে ক্ষতিগ্রস্ত হবে এবং কোলাজেনটা বের হয়ে আসবে। আর বের হয়ে আসবে বলতে যে তোমার অন্যান্য ব্লাডের সাথে ব্লাডের যে এইগুলো আছে মলিকিউলগুলো আছে কম্পোনেন্টের সাথে সেগুলো লেগে যাওয়ার চেষ্টা করবে। প্লাটিলেটস অ্যাডহেয়ার টু দিস কোলাজেন অ্যান্ড গেট অ্যাক্টিভেটেড, অর্থাৎ প্লাটিলেটসটা যখন এই কোলাজেনের সাথে লেগে যাবে ঠিক আছে তখন তারা অ্যাক্টিভেশন হয়ে যাবে, অর্থাৎ প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর একটা আছে যেটা কাজ করবে এবং প্লাটিলেটটাকে অ্যাক্টিভ করে দেবে। The activated platelets secrete serotonin and other vasoconstrictor substances which cause constriction of blood vessels. অর্থাৎ এরপরে প্লাটিলেট কিছু তোমার সাবস্টেন্স সিক্রেট করবে, সেগুলো হচ্ছে তোমার সেরোটোনিন আছে যার কাজ হচ্ছে কি ব্লাড ভেসেলটাকে কনস্ট্রিক্ট করা বা সংকুচিত করে। তো এদের কারণে ব্লাড ভেসেলটা তখন কনস্ট্রিক্ট করে ফেলবে। ঠিক আছে, ওকে, তাহলে পুরো প্রসেসটা যদি আমরা শর্টকাটে বলি তাহলে কি হবে, যে কোথাও যদি কেটে যায় তাহলে সেখান থেকে ফার্স্টে কোলাজেনটা এক্সপোজ হবে এবং এই কোলাজেনটা কি করবে, প্লাটিলেটকে অ্যাক্টিভেট করবে এবং পরবর্তীতে প্লাটিলেট কিছু তোমার কি বলে ওগুলাকে ভ্যাসোকনস্ট্রিক্টর সাবস্টেন্সকে সিক্রেট করবে, যেরকম কি আছে সাস সেরোটোনিন। তো সেরোটোনিন এগুলো এসে কী করবে, পরে ব্লাড ভেসেলটাকে কনস্ট্রিক্ট করবে, দ্যাট ইজ সংকুচিত করে ফেলবে, এর কারণে তোমার ব্লাড লসটা কমে যাবে। ঠিক আছে, এটা হলো আমাদের ভ্যাসোকনস্ট্রিকশনের মেকানিজম। ওকে, এরপরে আমাদের আসলো প্লাটিলেট প্লাগ ফরমেশন। প্লাটিলেট প্লাগটা তোমরা আগেও দেখছিলে প্লাটিলেটের ইসের মধ্যে ফাংশনের মধ্যে, যে যখন কোথাও ব্লাড ভেসেল ইনজিউর্ড হয় বা লিক হয়ে যায় সেখান থেকে ব্লাড বের হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি বা আমাদের প্লাটিলেট কি করে, যে সেখানে একটা মানে প্রাইমারি একটা বাধা সৃষ্টি হিসেবে জাস্ট একটা মানে একটা কটন বাডের মতো যাতে একটা গুজে দেওয়ার মতো জাস্ট একটা প্লাগ তৈরি করে যাতে সেখান থেকে কোনো কিছু বের হইতে না পারে, লিক হইতে না পারে। Platelets get adhered to the collagen of ruptured blood vessel and secrete adenosine diphosphate and thromboxane A2. অর্থাৎ এখানে দুইটা বের করবে, যে যখন তারা কোলাজেনের সাথে লেগে যাবে প্লাটিলেটগুলো তখন তারা কি করবে, দুই ধরনের জিনিস সিক্রেট করবে, একটা হচ্ছে এডিপি আর একটা হচ্ছে থ্রম্বোক্সিন A2. These two substances attract more and more platelets and activate them. তো এরা আবার নতুন করে ওরা অনেক প্লাটিলেটকে অ্যাক্টিভেট করবে, আকর্ষণ করার পরে all these platelets aggregate together and form a loose temporary platelet plug or temporary hemostatic plug. তো এরপরে এরা কি করবে, একটা প্লাটিলেট প্লাগ বা একটা হিমোস্ট্যাটিক প্লাগ যাকে বললাম যে অস্থায়ী একটা প্লাগ তৈরি করবে যাতে আপাতত ওই ব্লাড ভেসেল থেকে ব্লাডটা বের হইতে না পারে, which closes the ruptured blood vessels and prevents further blood loss. তো যারা কি করবে, এই ব্লাড ভেসেল যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে আবার আটকায় দিবে এবং যাতে নতুন করে সেখান থেকে ব্লাড লস হইতে না পারে। Platelet aggregation is accelerated by platelet activating factor. তো প্লাটিলেটটা অ্যাক্টিভেট করবে কে, প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর নামে একটা কম্পোনেন্ট। ঠিক আছে, কোয়াগুলেশন অফ ব্লাড। তো ব্লাড কোয়াগুলেশনটা কীভাবে হবে দেখো, ডিউরিং দিস প্রসেস দ্য ফিব্রিনোজেন ইজ কনভার্টেড ইনটু ফিব্রিন।
তো এই ক্ষেত্রে আমাদের যেটা ফিব্রিনোজেন থাকবে সলুবল, সেটা সাধারণত ফিব্রিন সলিডে পরিণত হবে। ফিব্রিন থ্রেডস গেট অ্যাটাচড টু দ্য লস platelet plug which blocks the ruptured part of the blood vessel and prevents further blood loss completely. তো ফিব্রিন যে সুতার মতো তন্তুগুলো থাকবে, তো তারা কি করবে, যেখানে প্লাটেলেট প্লাগটা আছে সেখানে যাবে এবং ওটাকে আটকায় দেবে। ঠিক আছে, ধীরে ধীরে আটকে দেবে এবং নতুন করে যাতে ব্লাড লস হতে না পারে সেই জিনিসটা তারা এনশিওর করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোটামুটি হিমোস্ট্যাসিসের 3টে পার্ট গেল। ওকে, এরপরে দেখো আমাদের সেই ভয়াবহ চ্যাপ্টার বা ভয়াবহ জিনিসটা, যে ব্লাড কোয়াগুলেশনটা কীভাবে হয় বা রক্ত জমাট বাঁধার যে প্রসেস সেটা কীভাবে হয়। তো ইন্টারে তোমরা জাস্ট একটু দেখে এসছো, এখন একটু ডিটেলস পড়তে হবে। The process by which the soluble fibrinogen is converted into insoluble fibrin and forms a clot is known as coagulation। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যখন যে প্রক্রিয়ায় তোমার ফিব্রিনোজেনটা কী করবে, শক্ত ফিব্রিনে কনভার্ট করবে এবং সেই ফিব্রিনের দ্বারা একটা তোমার কী তৈরি করে, ক্লট তৈরি করবে, সেটাকে আমরা বলতেছি কোয়াগুলেশন প্রসেস। কজেস অফ কোয়াগুলেশন, কোয়াগুলেশন কী কী কারণে কোয়াগুলেশনটা হয়। এক নম্বর হচ্ছে ট্রমা টু দ্য ব্লাড, যদি ব্লাডে কোনো ধরনের ট্রমা হয়, ট্রমা বলতে যে কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছে সেক্ষেত্রে হতে পারে। ট্রমা টু দ্য টিস্যু, টিস্যুতে কোনো ধরনের সমস্যা হয়েছে সেটা হতে পারে। কন্ট্রাক্ট অফ ব্লাড উইথ কোলাজেন ফাইবারস ইন দ্য ভাস্কুলার ওয়াল, তো যদি কোনো কারণে ব্লাডের যেটা আছে তো সেটা যদি তোমার ব্লাড ভেসেলের যে কোলাজেন ফাইবার আছে সেটার সাথে কন্ট্যাক্ট হয়ে যায়, সেক্ষেত্রে এটা হতে পারে। ড্যামেজড অফ এন্ডোথেলিয়াল সেলস, তো যদি কোনো কারণে তোমার এন্ডোথেলিয়াল সেলগুলো ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ ব্লাড ভেসেলের ভিতরে যে লেয়ার আছে সেটাকে এন্ডোথেলিয়াম বলা হয়, তো এটা যদি সেলগুলো রাপচার্ড হয় বা ধ্বংস হয় তাহলে সেক্ষেত্রে এই কোয়াগুলেশন প্রসেসটা ইনিশিয়েট হতে পারে। বিগিনিং অফ ক্লট ফর্মেশন, তো এখানে ক্লট ফর্মেশনে কীভাবে শুরু হয়, মানে কত টাইম পর। সিভিয়ার ট্রমাতে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই ক্লট শুরু হয়, আর যদি মাইনর ট্রমা থাকে 1 থেকে 2 মিনিট লাগে। তোমাদের ফিজিওলজি অ্যানাটমি যখন ল্যাব হবে তখন দেখবে এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে, কারো হাতে একটা করে ছিদ্র করে বা প্রিক করে সেখান থেকে দেখা যাচ্ছে কত টাইম লাগতেছে তার ব্লাডটা কোয়াগুলেট করতে। ওকে, এখানে দেখো বেশ কয়েকটা ফ্যাক্টর আছে, মোটামুটি 12টা ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো তোমাদের মনে রাখতে হবে যে 12টা না 13টা ফ্যাক্টর আর কি, যে ব্লাড ক্লটিংয়ের যে 13টা ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলো কী কী। ঠিক আছে, ফ্যাক্টরস ইনভলভড ইন ব্লাড ক্লটিং, 13 ক্লটিং ফ্যাক্টরস আর আইডেন্টিফাইড। তো প্রত্যেকটা ফ্যাক্টরে আলাদা আলাদা নাম আছে, এজন্য নাম অনুযায়ী দেওয়া হয়েছে আর কি। প্রথম ফ্যাক্টরের নাম হচ্ছে ফিব্রিনোজেন, মেইন ফ্যাক্টর যেটাকে কনভার্ট করা হবে ফিব্রিনে। 2 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে প্রোথ্রম্বিন, সেটা একটা তোমার কি বলে প্রোটিন মলিকিউল। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, যেটাকে আর একটা নাম হচ্ছে টিস্যু ফ্যাক্টর। 4 নম্বর হচ্ছে ক্যালসিয়াম। তো এই 4টাই মোটামুটি বেশি ইম্পর্টেন্ট, বোল্ড করে দেওয়া আছে। ফ্যাক্টর 5 হচ্ছে ল্যাবাইল ফ্যাক্টর, প্রো অ্যাক্সিলারিন বা অ্যাক্সিলারেটর গ্লোবিউলিন। ঠিক আছে, ফ্যাক্টর 6 হচ্ছে প্রেজেন্স হ্যাজ নট বিন প্রুভড, মানে 6 নম্বরের ফ্যাক্টর এখানে আছে কিনা সন্দেহ আছে। 7 নম্বর হচ্ছে স্টেবল ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর। ফ্যাক্টর 8, এটা ইম্পর্টেন্ট, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। ঠিক আছে, আগেই বলছিলাম হিমোফিলিয়া কাদের জন্য হয়, হিমোফিলিয়া এ হয় মানে ফ্যাক্টর 8 না থাকলে, আর হিমোফিলিয়া বি হয় ফ্যাক্টর 9 না থাকলে। ফ্যাক্টর 9 এর নাম দিচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, কারণ হিমোফিলিয়া বি এর অপর নাম ছিল ক্রিসমাস হিমোফিলিয়া। ঠিক আছে, ফ্যাক্টর 10 ছিল স্টুয়ার্ট প্রোয়ার ফ্যাক্টর। ফ্যাক্টর 11 হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। ফ্যাক্টর 12 হচ্ছে হেজম্যান ফ্যাক্টর, এটার একটা নাম হচ্ছে কন্ট্যাক্ট ফ্যাক্টর। ফ্যাক্টর 13 হচ্ছে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর বা ফিব্রিনেস। তো এই মোটামুটি 13টা ফ্যাক্টর আমাদের ব্লাড ক্লটিংয়ের জন্য এরা রেসপন্সিবল। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ব্লাড কোয়াগুলেশনটা কীভাবে হচ্ছে। ব্লাড কোয়াগুলেশনের জন্য আমাদের কয়েকটি স্টেজ এগুলোকে ভাগ করছে। ফার্স্টে দেখো স্টেজ 1। স্টেজ 1-এর মেইন কাজটা হচ্ছে প্রথম বিনেজ ফর্মেশন। এটা হচ্ছে কি প্রথম বিন যেটা আছে একটা, সেটা প্রথম বিনেজ একটা এনজাইম, সেটাকে আমাদের ফরম্যাট করতে হবে বা তৈরি করতে হবে। তো সেটা কীভাবে তৈরি করা যায়, এক্সট্রিনসিক ফ্যাক্টর আছে কিছু, ইন্ট্রিনসিক ফ্যাক্টর আছে কিছু, এই দুইটার মাধ্যমে এই প্রথমে বিনেজ এটা তৈরি হবে আর কি। স্টেজ 2-তে আছে কি কমন পাথওয়ে, যেটার মাধ্যমে আমাদের থ্রম্বিন তৈরি হবে আর কি, থ্রম্বিন ফর্মেশন। স্টেজ 3 হচ্ছে কমন পাথওয়ে, সেখানে ফিব্রিন ফর্মেশন হবে। স্টেজ 4 কমন পাথওয়ে, ফিব্রিন পলিমার ফর্মেশন। অর্থাৎ 4টে স্টেজে 4টে ধরনের কাজ হবে। প্রথম স্টেজে প্রথম বিনেজ ফর্মেশন হবে, 2 নম্বরে থ্রম্বিন হবে,
3 নম্বরে ফিব্রিন হবে, 4 নম্বরে ফিব্রিনের একটা পলিমার তৈরি হবে, ঠিক আছে। কিন্তু প্রথম স্টেজটা দুইভাবে ঘটতে পারে, এই জন্য এটাকে দুই রকমভাবে দেখানো হয়েছে, এক্সট্রিনসিক ফ্যাক্টর হিসেবে আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর হিসেবে। তো দুইটা পাথওয়ে দেখো, দুইটা পাথওয়ে এখানে লেখা আছে। প্রথমে ফিগারটাতে দেখো বাম দিকে উপরে এক্সট্রিনসিক পাথওয়ে যেটা শুরু হলো টিস্যু ট্রমা। টিস্যু ট্রমা অর্থাৎ যখন তোমার ব্লাড ভেসেলটা ইনফেক্টেড হয়েছে বা কোথাও মানে আঘাত লাগছে, কেটে গেছে, ছিঁড়ে গেছে, তখন কি হচ্ছে সেখান থেকে টিস্যু ফ্যাক্টর রিলিজ হচ্ছে। টিস্যু ফ্যাক্টরটা রিলিজ হওয়ার পরে সেটা কি করবে, ক্যালসিয়াম এবং টিস্যু ফ্যাক্টর মিলে ফ্যাক্টর 7কে সে অ্যাক্টিভেট করবে। তো অ্যাক্টিভেটেড 7 দেখো নিচের দিকে এসে কী করতেছে, ক্যালসিয়ামের উপস্থিতিতে ফ্যাক্টর 10 থেকে অ্যাক্টিভেটেড 10 হচ্ছে, ঠিক আছে। অ্যাক্টিভেটেড 10 থেকে সে আবার ফ্যাক্টর 5-এর উপস্থিতিতে ক্যালসিয়ামের মাধ্যমে প্রথম বিন্যাস তৈরি করতেছে। এটা গেল তার কিসের মাধ্যম, এক্সট্রিনসিক ফ্যাক্টর, এক্সট্রিনসিক পাথওয়ে। আর ইন্ট্রিনসিক পাথওয়েতে দেখো কীভাবে করতেছে, ব্লাড ট্রমা হচ্ছে, ডান পাশে দেখো উপরে ফার্স্টে ব্লাড ট্রমা হচ্ছে, এরপর ড্যামেজড এন্ডোথেলিয়াল সেলগুলো এক্সপোজ, কোলাজেনের সাথে এক্সপোজ হচ্ছে, এরপর ড্যামেজ প্লাটেলেটগুলো সেখানে যাচ্ছে। এরপরে কি হচ্ছে দেখো, 12 নম্বর ফ্যাক্টর যেটা সেটা অ্যাক্টিভেটেড হয়ে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 তৈরি করতেছে, যেটা পরবর্তীতে অ্যাক্টিভেটেড প্লাটেলেটের মাধ্যমে সেদিক দিয়ে যাচ্ছে। এবং দেখো 11 নম্বর ফ্যাক্টর থেকে অ্যাক্টিভেটেড 11 হচ্ছে। তো 11 নম্বর থেকে তোমার ক্যালসিয়ামের মাধ্যমে আবার অ্যাক্টিভেটেড 9কে, ইনঅ্যাক্টিভেটেড 9কে সে অ্যাক্টিভেটেড 9 করতেছে। এরপরে প্লাটেলেট যে ফসফোলিপিড তার মাধ্যমে এবং ফ্যাক্টর 8-এর মাধ্যমে, ক্যালসিয়ামের মাধ্যমে ফ্যাক্টর 10কে অ্যাক্টিভেটেড 10 করলো। এরপর অ্যাক্টিভেটেড 10 থেকে ক্যালসিয়াম এবং 5-এর মাধ্যমে সবগুলো মিলে ঝিলে একবার প্রথম বিন্যাস তৈরি করলো, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রথম বিন্যাস তৈরি করার যে প্রথম স্টেজটা, তো প্রথম বিন্যাসটা তৈরি হলো, ঠিক আছে। এরপরে ধীরে ধীরে বাকি জিনিসগুলো আসবে, প্রথম বিন আসবে, ফিব্রিন আসবে, এরপরে তোমার ফিব্রিন পলিমার তৈরি হবে, ঠিক আছে। প্রত্যেকটা ফ্যাক্টর ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আসতে থাকবে। আচ্ছা, তো এখন দেখো আমাদের ডিজিজের কথা বলতেছিলাম। তো প্রথম ডিজিজটা আসলো আমাদের হিমোফিলিয়ার, দুইটা ডিজিজ ছিল ব্লিডিং ডিসঅর্ডারের মধ্যে, একটা হচ্ছে হিমোফিলিয়া এ এবং একটা হচ্ছে হিমোফিলিয়া বি, ঠিক আছে। হিমোফিলিয়া এটা কি, হিমোফিলিয়া এ ইজ ক্লাসিক হিমোফিলিয়া, এ ডিজিজ রেফারিং টু দ্য ইনএবিলিটি টু ক্লট ব্লাড, ঠিক আছে। এটা হচ্ছে একটা সমস্যা যেখানে আমাদের কি হচ্ছে, যে ব্লাডটা ক্লট করতে পারতেছে না। ইট ইজ অ্যান এক্স লিঙ্কড ডিসঅর্ডার রেজাল্টিং ফ্রম এ ডেফিসিয়েন্সি ইন ফ্যাক্টর 8। তো এটা আমরা আগেই বলছিলাম যে এক্স লিঙ্কড আর কি, মানে সেক্স ক্রোমোসোম দুইটা পার্ট, একটা এক্স এবং ওয়াই। তো এক্স লিঙ্কডের জিনের সাথে এটা এক্স লিঙ্কডের সাথে সেটা রিলেটেড, যে যখন তোমার কি হচ্ছে যে 8 নম্বর ফ্যাক্টরকে সে করতে পারতেছে না, প্রডিউস করতে পারতেছে না, তখন এই ধরনের প্রবলেমটা দেখা দিচ্ছে। তো ফ্যাক্টর 8-এর মাধ্যমে যেহেতু ব্লাডটা ক্লট করে, যদি এটা অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে ব্লাডটা ক্লট করতে পারবে না। সেটাই বলছে এ কি কম্পোনেন্ট অফ দ্য কোয়াগুলেশন ক্যাসকেড, অর্থাৎ যেহেতু ফ্যাক্টর 8টা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের ব্লাড কোয়াগুলেশনের জন্য, যদি এটা না থাকে তাহলে সেক্ষেত্রে ব্লিডিং ডিসঅর্ডার হওয়া শুরু করবে। হিমোফিলিয়া বিটা দেখো, হিমোফিলিয়া বি রেজাল্টস ফ্রম ডেফিসিয়েন্সিস ইন ফ্যাক্টর 9। তো এখানে কি হবে, যে তোমার হিমোফিলিয়া বি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার বিটা হবে কখন, যখন ফ্যাক্টর 9টা অনুপস্থিত থাকবে, অর্থাৎ ব্লাডের মধ্যে জেনেটিক্যালি যখন ফ্যাক্টর 9 অনুপস্থিত থাকবে তখন সেটাকে আমরা বলবো হিমোফিলিয়া বি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের হিমোফিলিয়া এ এবং বি। তো এইটা হচ্ছে তোমার হিমোফিলিয়া এর জন্য এবং ফ্যাক্টর 9-এর অনুপস্থিতির কারণে হিমোফিলিয়া বি এই ধরনের ডিজিজটা হচ্ছে, ঠিক আছে। তো এরপরে দেখো অ্যান্টিকোয়াগুলেন্টস হিসেবে কী কী আছে। তো আমরা আগেই বলছিলাম যে যদি ইন্ট্রাভাস্কুলার হয়, ক্লটিং হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করতে হবে, যাতে ব্লাডটা আমাদের বডির মধ্যে বা ব্লাডের ইনসাইড দ্য ব্লাড ভেসেল সে ক্লট করতে না পারে। এই জন্য কী কী ধরনের অ্যান্টিকোয়াগুলেন্টস ইউজ করা হয় দেখো। নাম্বার 1, হেপারিন, প্রডিউসড প্রাইমারিলি ইন দ্য লিভার অ্যান্ড লাং। এটা ন্যাচারালি আমাদের লিভার এবং লাংয়ে প্রডিউস হয়। অ্যাক্টস অ্যান অ্যান্টিকোয়াগুলেন্ট বাই ইনহিবিটিং দ্য অ্যাক্টিভিটি অফ থ্রম্বিন। সে কী করে থ্রম্বিনের অ্যাক্টিভিটি কমায় দিয়ে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। ইউজড ক্লিনিক্যালি ফর অ্যাকিউট প্রবলেম, যখন খুবই মানে সিরিয়াস প্রবলেম তখন এটা ইউজ করা হয়। ফাস্ট অ্যাক্টিং বাট শর্ট লিভ ড্রাগ, তো খুব দ্রুত কাজ করে কিন্তু অল্প টাইম ধরে। ইট মাস্ট বি ইনজেক্টেড টু বি এফেক্টিভ, এবং এটাকে ইনজেক্ট করতে হবে যেহেতু এটা একটা বায়োলজিক্যাল ড্রাগ, ঠিক আছে। ওয়ারফারিনটা দেখো, টেকেন ওরাল ইন স্মল ডোজেস ফর লং টার্ম কন্ট্রোল অফ ব্লাড ক্লটিং। এটা তোমার লম্বা সময় ধরে ইউজ করা যাবে এবং খাওয়া যাবে, মুখে খেয়ে করতে হবে স্মল ডোজে। অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যান্টিকোয়াগুলেন্ট বাই ইনহিবিটিং দ্য প্রসেসিং অফ ভিটামিন কে।
তো এটা কি করবে, তোমার অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করবে। কীভাবে? ভিটামিন কে কে সে মানে ইনহিবিট করবে। ঠিক আছে, হুইচ ইজ রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ সেভারাল ক্লোটিং ফ্যাক্টরস ইনক্লুডিং প্রথ্রম্বিন। তো ভিটামিন কেটা কী জন্য লাগে? আমাদের প্রথ্রম্বিন সিনথেসিসে লাগে। তো যেহেতু ভিটামিন কে কে সে ইনহিবিট করতেছে, তার মানে সে প্রথ্রম্বিনকে তৈরি করতে দেবে না এবং ব্লাড ক্লটও করতে দেবে না। ইট ইজ স্লো অ্যাক্টিং রিকোয়ারিং ডেজ টু হ্যাভ অ্যান এফেক্ট। অর্থাৎ এটা ধীরে ধীরে আর কি, যখন সিরিয়াস কোনো প্রবলেম নাই তখন সেক্ষেত্রে ওয়ারফারিনটা ইউজ করা যাইতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা দেখো বলছে যে সাইট্রেটসটা কি, যে ক্যালসিয়াম ইজ রিকোয়ার্ড ফর পলিমারাইজেশন অফ ফিব্রিন। তো ক্যালসিয়ামটা আমাদের লাগবে অবশ্যই। তোমরা দেখলা যে স্টেজে কতগুলো স্টেজে ক্যালসিয়াম দরকার ছিল। সাইট্রেটস বাইন্ড আপ, সাইট্রেটটা হচ্ছে এক ধরনের চাকরিক একটা মলিকিউল। ঠিক আছে, সাইক্লিক একটা মলিকিউল। সাইট্রেট বাইন্ডার অর্থাৎ সিলেট ফর্ম করে ক্যালসিয়ামের সাথে, ডাজ ইনহিবিট দ্য ফর্মেশন অফ ক্লটস। এবং ক্যালসিয়ামকে যেহেতু ইনহিবিট করতেছে সেহেতু সে ব্লাড ক্লটটাকেও সে ইনহিবিট করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমরা তিনটে জিনিস মনে রাখার চেষ্টা করো যে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ইউজ করা হয় কী কী, হেপারিন, ওয়ারফারিন এবং সাইট্রেটস। এবং সবচেয়ে বেশি ইউজ করা হয় ওয়ারফারিনটা, কারণ এটা সেফ ড্রাগ আর কি, যে কোনো সময় মানে যে কেউ খাইতে পারে। কিন্তু হেপারিনটা সাধারণত ক্লিনিক্যালি সিরিয়াস অবস্থা যখন হয় তখন সেক্ষেত্রে ইউজ করা হয়। আর সাইট্রেটটা খুব বেশি ইউজ হয় না, ওয়ারফারিনের মতো আর কি। ঠিক আছে, তো তোমরা দেখবে যখন হার্টের পেশেন্ট বা কারো কার্ডিয়াক ব্লক আছে তখন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ওয়ারফারিন দেওয়া হয়, কারণ যাতে ব্লাডটা ক্লট করতে না পারে ইনসাইড দ্য ব্লাড ভেসেল। ঠিক আছে, তো এইটুকুই মোটামুটি। তো এরপরে তোমাদের একটা আপেলের ছবি এবং কচু শাকের ছবি দিয়ে আছে, এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো। আপাতত আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আর ভিডিওটা দেখো, যদি কারো কোনো কোশ্চেন অ্যারাইজ করে তো সেগুলো আমরা লাইভ ক্লাসের মাধ্যমে, লাইভ ক্লাসে যেগুলো কোনো প্রবলেম থাকলে সেগুলো আমরা লাইভ ক্লাসে ডিসকাস করে নেব। ঠিক আছে।